আমরা করছি গ্রিন হাউস এফেক্ট অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং। গ্রিন হাউস এফেক্ট অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, একটু এর কনসেপ্টটাকে আমরা প্রথমে দেখব। কনসেপ্ট অফ গ্রিন হাউস এফেক্ট। মনে করো যে এটা আমার সারফেস অফ আর্থ। সাপোজ দিস ইজ দি সারফেস অফ আর্থ। মনে করো এটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার। ওকে, মনে করো যে এইটা বিভিন্ন ফিচার্স অন দ্য সারফেস অফ আর্থ। বিভিন্ন ফিচার্স বলতে অনেক কিছু হতে পারে, গাছপালা, পোলারাইজ ক্যাপ, হ্যান ত্যান, অনেক কিছু হতে পারে। তাহলে এইটা কি? দিস ইজ অবিনাশ, উঠে এইখানটায়। সুপ্রতীপ, উঠে ওই কোনায়। হ্যাঁ, ওই কোনায়। তাহলে এইটা কি? দিস ইজ আওয়ার অ্যাটমসফিয়ার। এটা কি? দিস ইজ দি সারফেস অফ আর্থ। হ্যাঁ শ্রেয়াংশু, ওইদিকে আরো। হ্যাঁ বুঝেছিস? হ্যাঁ, এইখানটা বস আমার সামনে। তুই এদিকে ঘুরে যা, ওইদিকে তাকা। বোঝা গেল তাহলে? আচ্ছা আমাকে একটা কথা বল, যখন সান থেকে কোনো রে অফ লাইট আসে, তাহলে সান থেকে রে অফ লাইটটা তো সরাসরি এইভাবে এসে সারফেস অফ আর্থের উপরে পড়ে, তাই না? সেটা পড়ে, কিন্তু সান থেকে যখন রে অফ লাইটগুলো এসে পড়ে তখন তো সে এইভাবে এসে পড়ে, রাইট? এইগুলো হচ্ছে শর্ট অ্যান্ড পাওয়ারফুল, short and powerful rays of light. These are short and powerful rays of light. Is that clear? Short and powerful rays of light. হ্যাঁ, বুঝতে পারছি না। সানের, বাট শর্ট অ্যান্ড পাওয়ারফুল রেজ অফ লাইট। এর মধ্যে অনেক রে থাকে, আলট্রাভায়োলেট থাকে, ইনফ্রারেড থাকে, অনেকগুলোই থাকে। নর্মালি আলট্রাভায়োলেট রেগুলো হয় শর্ট অ্যান্ড পাওয়ারফুল। ওকে, এবার কি হয়, সব রকমের রে অফ লাইট তো মিক্স থাকে। তাহলে কোনো একটা রে অফ লাইট এসে পড়লো, সে রিফ্লেক্ট করলো। রিফ্লেক্টেড রে অফ লাইটগুলো লঙ্গার ওয়েভলেন্থের হয়। কেমন ওয়েভলেন্থের? লঙ্গার ওয়েভলেন্থ। তাহলে এই যে লঙ্গার ওয়েভলেন্থের রে অফ লাইট যারা রিফ্লেক্টেড হচ্ছে, এরা আর আর্থের অ্যাটমসফিয়ারকে পেনিট্রেট করতে পারে না। পেনিট্রেট না করতে পারলে কি হবে? কি হবে? তাহলে ও আর্থের অ্যাটমসফিয়ারের মধ্যেই ঘোরাফেরা করবে, তাই না? একটা হাই মানে শর্টার ওয়েভলেন্থ হাই ফ্রিকোয়েন্সি রে অফ লাইট এসে এর উপরে পড়লো, আর একটা লং ফ্রিকোয়েন্সি রে অফ লাইট এসে এর উপরে পড়লো। পড়ে কী করলো? রিফ্লেক্ট করলো। কী করলো? রিফ্লেক্ট করলো। রিফ্লেক্ট যখন করলো তখন ইনফ্রারেড লাইটটা রিফ্লেক্ট করলো। ইনফ্রারেড লাইট হচ্ছে গরম লাইট। ইনফ্রারেড লাইট কেমন লাইট? বড় ছিল। এবার এটা এসে রিফ্লেক্ট করলো, ওটা তো গরম লাইট। কিরম লাইট? গরম লাইট। এই যে গরম লাইটটা রিফ্লেক্ট করছে, ও তো আর অ্যাটমসফিয়ারকে পার করে বেরোতে পারছে না। যখন ঢুকেছে তখন ঠিক আছে, ঢুকে পড়েছে, কিন্তু আর বেরোতে পারছে না। ইজ দ্যাট ক্লিয়ার? এই যখন বেরোতে পারছে না, তাহলে ও ট্র্যাপড হয়ে যাচ্ছে না? কারণ লঙ্গার ওয়েভলেন্থ অ্যাটমসফিয়ার ক্র্যাক করতে পারে না, বেরোতে পারে না। ক্লাউড থাকে, অনেক কিছু থাকে, বেরোতে পারে না। শুধু শর্টারগুলো পারে। এবার তার লঙ্গাগুলো বেরোতে পারছে না। বেরোতে না পারলে কী হবে? গরমটা ওর মধ্যেই থেকে যাচ্ছে না? এবার আমার মধ্যে যদি গ্রিন হাউস গ্যাস থাকে, কী ধরনের গ্যাস? গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এ কী করবে? এই ট্র্যাপড হিটটাকে অ্যাবজর্ব করে নেবে। কী করে নেবে? ট্র্যাপড হিটটাকে অ্যাবজর্ব করে নেবে। এই যে ট্র্যাপড হিটটাকেও অ্যাবজর্ব করে নিল, তাহলে অ্যাটমসফিয়ারটা কী হতে শুরু করবে? ঠান্ডা না গরম? অ্যাটমসফিয়ারটা গরম হতে শুরু করবে। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? বোঝা গেছে? এই যে অ্যাটমসফিয়ারটা গরম হতে শুরু করলো ডিউ টু ট্র্যাপিং অফ দিস হিট, ওকে, এই যে গরম হতে শুরু করলো, এই এফেক্টটাকেই বলে গ্রিন হাউস এফেক্ট। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এটা গ্রিন হাউস কেন বলা হয়? ওয়াই ইট ইজ গ্রিন হাউস? দেখো, ঠান্ডার দেশে কি করা হয়, ধরো তোমার কাছে কিছু গাছ আছে, সাপোজ কিছু গাছ তুমি বড় করতে, চারা গাছ বড় করতে চাইছো, তাহলে চারা গাছ বড় হতে গেলে নিশ্চয়ই অপটিমাম টেম্পারেচার লাগবে। শ্রেয়াংশু, এইখানটায় বসবি, এগিয়ে চারা গাছ বড় করতে গেলে নিশ্চয়ই গাছ, তাহলে ওটাকে বড় করতে গেলে নিশ্চয়ই ঠান্ডার দেশে ওকে একটা অপটিমাম টেম্পারেচার দিতে হবে, তবে গিয়েও বড় হবে, তাই না?
তাহলে এর মধ্যে টেম্পারেচার কি করতে হবে? টেম্পারেচার ইনক্রিজ করতে হবে না? এর মধ্যে টেম্পারেচার ইনক্রিজ করতে হবে না? এবার টেম্পারেচার যে আমি ইনক্রিজ করব, তাহলে এর মধ্যে হিটটাকে কি করতে হবে? হিটটাকে শ্রেয়াংশু, হিটটাকে এখানে ট্র্যাপ করতে হবে। এবার কি, তাহলে এই হিটটা ট্র্যাপড হচ্ছে, কি হয় এখানে একই প্রিন্সিপাল, যে শর্টার ওয়েভলেন্থগুলো আসে, তার সাথে লঙ্গার ওয়েভলেন্থগুলো আসে, কিন্তু যখন লঙ্গার ওয়েভলেন্থগুলো রিফ্লেক্টেড হয় তারা আর এটাকে পেনিট্রেট করে বেরোতে পারে না, তারা এর মধ্যে কি হয়ে যায়? ট্র্যাপড হয়ে যায়। আর ট্র্যাপড হয়ে গেলে, হ্যাঁ হ্যাঁ, ওই যদি পুরো আমি প্লাস্টিকের র্যাপিংটাকে খুলে দিই, যেমন এটা হচ্ছে একটা গ্লাস হাউস, এটা আইদার একটা গ্লাস হাউস অর এটা একটা প্লাস্টিক দিয়ে করা হাউস। হ্যাঁ, দেখবি অনেক জায়গায় যখন জারবেরার চাষ হয়, দেখবি ওখানে প্লাস্টিক দিয়ে কভারিং করা থাকে যাতে হিটটা হয় ভেতরে। হ্যাঁ, গ্লাস ইউজ করা হয়, তুই এখন মডার্ন ডেতে ভালো কোয়ালিটি প্লাস্টিক ইউজ করতে পারিস। হ্যাঁ, অবশ্যই ফেটে যাবে, ঠিক আছে, হ্যাঁ, মানে সেই প্রিকশন নিয়েই করা হয়। ইজ দ্যাট ক্লিয়ার? সেই জন্য এটাকে বলে গ্রিন হাউস। আর এই গ্রিন হাউস যখন আমাদের গোটা আর্থের টেম্পারেচারটাকে ইনক্রিজ করে দিচ্ছে, সেটাকে বলবো গ্লোবাল ওয়ার্মিং। কি বলবো সেটাকে? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে গ্রিন হাউস এফেক্টের ব্যাপারে, তাহলে ইট ইজ দি প্রসেস অফ ওয়ার্মিং অফ প্ল্যানেট সারফেস অ্যান্ড ইটস লোয়ার অ্যাটমসফিয়ার বাই অ্যাবজর্পশন অফ ইনফ্রারেড রেডিয়েশনস অফ লং ওয়েভলেন্থ emitted out from the surface of planet by greenhouse gases that include water vapor, carbon dioxide, methane, nitrous oxide, ozone, chlorofluorocarbon, etc. যেটা বললাম পুরোটাই এখানে লেখা আছে। দেখো, ইট ইজ দি প্রসেস অফ ওয়ার্মিং অফ প্ল্যানেট সারফেস। আমাদের কি হয়? গ্রিন হাউস এফেক্ট হলে গ্লোবাল ওয়ার্মিং হয়। গ্লোবাল ওয়ার্মিং হলে কি হয়? সারফেসটা হিটেড আপ হয়ে যায়, রাইট? অ্যান্ড ইটস লোয়ার অ্যাটমসফিয়ার, মানে আর্থ সারফেস আর আর্থ সারফেসের কাছাকাছি যে অ্যাটমসফিয়ার, সেটা দূরের যে অ্যাটমসফিয়ার রয়েছে এক্সোস্ফিয়ার, সেটা তো হিটেড হচ্ছে না, লোয়ার অ্যাটমসফিয়ার হিটেড হচ্ছে। হ্যাঁ, বাই ইনফ্রারেড রেডিয়েশনস অফ লং ওয়েভলেন্থ এমিটেড আউট ফ্রম দ্য সারফেস of planet by greenhouse gases that include water vapor, carbon dioxide, methane. Is that clear? কারা কারা অ্যাবজর্ব করে? ওয়াটার ভেপার, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস, ওজোন, ক্লোরোফ্লোরোকার্বন। ওকে, আচ্ছা, দেখো ব্যাপারটা খুব সোজা। হ্যাঁ, ব্যাপারটা দেখো, the solar radiations which travel through the atmosphere of earth are absorbed by the clouds, earth surface, sea water, due to which earth surface gets heated up. Now earth surface radiates infrared radiation of long wavelength. ভালো করে কথাটা বুঝবে, সান থেকে যেগুলো আসছে সেগুলো কিন্তু প্রত্যেকেই অ্যাবজর্ব করছে, ক্লাউড করছে, অন্যরা করছে, ডাস্ট পার্টিকেল করছে, কিন্তু আর্থ সারফেস একটা রে অফ লাইটকে রেডিয়েট করছে, সেটা হচ্ছে লং ওয়েভলেন্থ ইনফ্রারেড। অভিক, বুঝতে পেরেছিস? আর্থ সারফেস যাকে রেডিয়েট করছে সেটা হচ্ছে লং ওয়েভলেন্থের ইনফ্রারেড। এই যেটা হলো, for this radiation the earth's surface, earth's atmosphere is opaque, so they are reflected back to the clouds and are absorbed by the gases present above the earth's surface. These clouds and gases prevent the long wavelength infrared radiation from escaping into the space. এই গ্যাস আর ক্লাউডগুলো অ্যাবজর্ব করে নেয়। অ্যাবজর্ব করে নিলে কি ও ছাড়বে? ও কি বলবে যে না তুমি চলে যাও? তাহলে ওটা আর আর্থ অ্যাটমসফিয়ারকে পেনিট্রেট করতে পারবে না, ইট উইল রিমেইন অ্যাজ অ্যাবজর্বড। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কিছু রেডিয়েশন রিফ্লেক্টেড হয়ে যাবে, আর্থের মধ্যে ঢুকতে পারবে না, যারা ঢুকে গেল তাদের মধ্যে শর্ট ওয়েভলেন্থগুলো বেরিয়ে যাবে, কিন্তু লং ওয়েভলেন্থগুলো দেখো অ্যাবজর্বড হয়ে যাবে। ওকে, আর্থ থেকে রিফ্লেক্ট ব্যাক করে অ্যাবজর্বড হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, naturally occurring greenhouse have an average warming effect of nearly 33 degrees Celsius, so the average temperature on the earth's surface is about 15.5 degrees Celsius. এই দেখ 15.5, আমাদের এখানে টেম্পারেচার কত? প্রায় 27-28 সবসময় থাকে, তাহলে 15.5 কেন? তার কারণ হচ্ছে ঠান্ডার দেশও তো আছে, আরও গরমের দেশ আছে, সব জায়গার টেম্পারেচার অ্যাভারেজ করলে ওটা অলমোস্ট 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। প্রেজেন্ট রিয়েলিটি কিছুই না, বার্নিং ফুয়েল, পপুলেশন, এসবের জন্য এগুলো ইনফ্লুয়েসড হচ্ছে, আরও বেশি হচ্ছে গ্রিন হাউস এফেক্টটা, বেশি কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং কি? এই জিনিসটাই যখন আর্থের টেম্পারেচারকে বাড়িয়ে দেয়
দ্যাট ইজ দি ফেনোমেনা অফ গ্লোবাল ওয়ার্মিং। তাহলে গ্লোবাল ওয়ার্মিং মিনস দি ইনক্রিজ ইন অ্যাভারেজ এফেক্টিভ টেম্পারেচার নিয়ার দ্য আর্থ সার্ফেস। একটু আগে আমরা যেটা দেখলাম না 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড, এর থেকে যদি টেম্পারেচারটা বাড়তে শুরু করে তাহলে তো পোলার আইস ক্যাপগুলো মেল্ট হতে শুরু করবে। পোলার 2 ডিগ্রি যদি বেড়ে যায়, মাত্র 2 ডিগ্রি যদি বেড়ে যায়, পোলার আইস ক্যাপ যেভাবে মেল্ট হবে কলকাতা ডুবে যাবে। বুঝতে পেরেছিস? এতটাই বড় ব্যাপার আর কি। চলো, তবে ইনক্রিজ ইন টেম্পারেচার কত? পার ডিকেড 0.18 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে পার ডিকেড মানে 10 বছর, প্রতি 10 বছরে মাত্র প্লাস মাইনাস 0.18 ডিগ্রি, মানে 0.74 প্লাস মাইনাস 0.18 ডিগ্রি বেড়ে। এটাও কিন্তু অ্যালার্মিং। 2 ডিগ্রি বাড়া মানে বিরাট ব্যাপার। তার মানে 20-30 বছরের মধ্যে মেজর চেঞ্জ হয়ে যাবে। তাই হয়েছে দেখ, 1991-তে যে পোলার আইস ক্যাপগুলো ইনট্যাক্ট ছিল তা সেগুলো প্রায় অলমোস্ট গলে গিয়েছে এখন। ওকে, আচ্ছা, কজ অফ গ্লোবাল ওয়ার্মিং এগুলো তোরা সব জানিস, এগুলো পড়ানোর কিছু নেই। না, ওটা ওরকম না, অ্যাভারেজ টেম্পারেচার। হ্যাঁ, অ্যাভারেজ টেম্পারেচার, গরমকালে 2 ডিগ্রি নয়, সব একসাথে মিলিয়ে অ্যাভারেজ টেম্পারেচার যদি 10 বছরে যেমন 0.74 প্লাস মাইনাস 0.18, ওটা যদি অনেক বেড়ে যায় তখন হয়ে যাবে প্রবলেমটা। ওকে, আচ্ছা, ফিউচার প্রেডিকশন কি? যে ওটা তো অ্যাকুরেটলি প্রেডিক্ট করা সম্ভব না, তবে এইটা দেখা যেতে পারে যে বহু স্পিসিস, অ্যানিমাল স্পিসিস হোক বা প্ল্যান্ট স্পিসিস হোক, সেটা হারিয়ে যেতে পারে। কারণ যে জায়গায় জল থাকার কথা না সেখানে যদি জল চলে আসে কী হবে? তারা মারা যাবে, তাহলে অবভিয়াসলি তারা হারিয়ে যাবে। ওকে, গ্লেসিয়ার মেল্ট করে যাবে, ফার্মিং রিজিয়ন শিফট করে যাবে, নতুন নতুন ডিজিজ তৈরি হবে। জানিস তো এই যে পোলার আইস ক্যাপগুলো রয়েছে বা পোলার যে আইসগুলো জমে রয়েছে, বলে ওর মধ্যে এমন এমন পুরোনো দিনের ভাইরাস আটকে পড়ে আছে যেগুলোর ওষুধ মানুষের পক্ষে বের করা এখনই সম্ভব না। ওগুলো যদি গলতে শুরু করে তাহলে জলের থ্রু দিয়ে সব জায়গায় ছড়িয়ে যাবে, ভয়ঙ্কর রকমের ডিজিজ নতুন নতুন হতে পারে। হ্যাঁ, রিজিয়নাল ক্লাইমেট চেঞ্জ হতে পারে, ঠিক আছে, কস্ট অফ এয়ার কন্ডিশনিং বেড়ে যাবে, সি লেভেল চেঞ্জ হয়ে যাবে, ইনক্রিজ করে যাবে সি লেভেল। ওকে, আচ্ছা, কি করে আমরা কমাবো? কিছু টেকনোলজিক্যাল মেজার নিয়ে, যে রিনিউয়েবল সোর্স ইউজ করবো, নন রিনিউয়েবল সোর্স ইউজ করবো না, পেট্রোল কার্বন যাতে যেগুলো বেশি বেরোয়, পেট্রোল হোক কোল হোক, এগুলো ইউজ করবো না, ঠিক আছে, সোলার এনার্জি ইউজ করবো, ট্রান্সপোর্টেশন ভেহিকেল চেঞ্জ করবো, ইলেকট্রিক অপারেটেড ট্রান্সপোর্টেশন ভেহিকেলগুলোকে চুজ করবো, হ্যাঁ, বায়ো স্টোভ ইউজ করার চেষ্টা করবো, পেট্রোলিয়াম স্টোভ ইউজ করার চেষ্টা করবো না। ইকোনমিক মেজার কিছু নেবো, যেমন ডিফরেস্টেশন, কার্বন ট্যাক্স, ইন্ডাস্ট্রিগুলোকে বলবো কার্বন ট্যাক্স দিতে হবে, তোমরা যত কার্বন তৈরি করছো তার এগেনস্টে ট্যাক্স দাও যাতে তোমরা কার্বন কম তৈরি করো। এগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি। না, এখনো সেভাবে করেনি। পলিসি মেজার, যেমন বাচ্চাদেরকে বোঝানো, তোমাদেরকে বোঝানো যে তোমরা যদি 5 জন একসাথে যাও তো 5টা আলাদা আলাদা বাইকে যেও না, একটা গাড়িতে যাও, তাহলে কম এমিশন হবে, ঠিক আছে। ফ্যামিলি প্ল্যানিং, ওয়েলফেয়ার রিফর্ম, পপুলেশন কমালে আমাদের রিকোয়ারমেন্টগুলো কমবে, অটোমেটিক্যালি রিকোয়ারমেন্ট কমলে বেশি প্রোডাকশান কমবে, বেশি প্রোডাকশান কমা মানে অটোমেটিক্যালি আমাদের ইন ফিউচার যে ফ্যাক্টরিজগুলো আছে তার প্রোডাকশান কমবে, তার মানে তার প্রোডাকশান কম মানে কার্বন এমিশন কমবে, কারণ প্রচুর ফ্যাক্টরি থেকে কার্বন এমিশন হয়। যত মানুষ বাড়বে তত ভেহিকেল বাড়বে, তত কার্বন ডাইঅক্সাইড বাড়বে, সেভাবেও কমবে। যত মানুষ বাড়বে তত জ্বালানি বাড়বে, জ্বালানি মানে ফুয়েল বাড়বে, যত ফুয়েল বাড়বে তত কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বাড়বে। তো পপুলেশন ইজ দ্য রুট কজ অফ মেনি থিং, ওটা কমালে অনেক কিছুই কমে যাবে। ওকে, ব্যাস। সো আমাদের পুরো সিলেবাস আমরা ফাইনালি কমপ্লিট করলাম। এই দুটোর হোমওয়ার্ক আমাকে ইমিডিয়েট পাঠিয়ে দেবে ফিজিক্স পরীক্ষার আগে, পাঠাতেই